এক চিৎকারে হৃদি বিছানায় ধরফর করে উঠে বসলো। ওর শরীর থরথর করে কাঁপছে, কপাল বেয়ে শীতল ঘাম ঝরছে, বুকটা ধুকভুক করে পাগলের মতো ওঠানামা করছে। হৃদি অন্ধকার ঘর চারপাশে তাকিয়ে দেখলো সব নিস্তব্ধ, সেই রুমে এবং বিছানায়। কয়েক মুহূর্ত সময় লাগলো ওর বুঝতে যে এতক্ষণ ও স্রেফ এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখছিল। হৃদির সেই বীভৎস চিৎকার শুনে শুভ্রার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে ধরফর করে উঠে বসে ধরা গলায় বলল, কি হয়েছে দিদি? এভাবে চিৎকার দিলি কেন তুই? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? হৃদি নিজেকে দ্রুত স্বাভাবিক করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করলো ও কাপা গলায় উত্তর দিল, ও ওই না আসলে হ্যাঁ ভীষণ ভয় পেয়েছি একটা একটা বাজে স্বপ্ন দেখে। চারিদিকে তখন ফজরের আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। শুভ্রা হৃদির অবস্থা দেখে বিছানা থেকে নেমে রুমের লাইটটা অন করলো। ও টেবিল থেকে পানির জগ নিয়ে এক গ্লাস পানি ভরে হৃদির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে ফেল, তারপর বড় বড় করে শ্বাস নে, দেখবি ভয় একদম চলে যাবে। হৃদি গ্লাসটা হাতে নিয়ে ধীরে ধীরে সবটুকু পানি খেয়ে নিল এবং লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলল। শুভ্রা ওর পিঠে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? হৃদি মাথা নেড়ে আলতো করে বলল, হুম, একটু ভালো লাগছে। বলে হৃদি বিছানা থেকে উঠে পড়ল। ও আর শুয়ে থাকতে চাইল না, সোজা ওয়াশরুমে গিয়ে অজু করে নিল। শুভ্রাও উঠে গিয়ে অজু করে আসলো। দু বান্ধবী মিলে অত্যন্ত শান্ত মনে ফজরের নামাজ আদায় করলো। নামাজ শেষে তারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। এদিকে হৃদির অস্থির মনটা কিছুটা হলেও শান্ত হলো। শুভ্রার চোখে তখনও রাজ্যের ঘুম লেগে আছে, তাই সে তেলাওয়াত শেষ করে আবার বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু হৃদির চোখে এক ফোঁটাও ঘুম নেই। ওর দম বন্ধ লাগছে। মনটা একটু হালকা করার জন্য ও ধীর পায়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে পা রাখতেই হৃদি একদম পাথরের মতো থমকে গেল। ওর বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। ছাদের একদম কিনারের দিকে শুভ্র বুক ডাউন দিচ্ছে। ওর পরনে কোনো শার্ট নেই, শুধু একটা শর্ট প্যান্ট। ভোরের আবসা আলোয় দেখা যাচ্ছে শুভ্রের পিঠের পেশি আর হাতের রগগুলো নীল হয়ে ফুলে উঠেছে। ঘামে ওর সারা পিঠ চিকচিক করছে। শুভ্র যেন নিজের ভেতরে সবটুকু রাগ আর যন্ত্রণা শরীর চর্চার মাধ্যমে উবরে দিতে চাইছে। ভোরের ওই শীতল হাওয়া শুভ্রের ঘামান্ত শরীরের তেজ হৃদির নজর কাড়ল। ও এক মুহূর্তের জন্য নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলল। হৃদির মাথায় হুট করে সেই দুঃস্বপ্নের কথাগুলো বাজতে লাগলো। মুহূর্তেই আঁতকে উঠে ওর বুকটা দুরু দুরু করে কাঁপতে শুরু করলো। স্বপ্নটা একদম ফজরের আজানের সময় দেখেছে। লোকে বলে ফজরের আজানের সময় দেখা স্বপ্ন নাকি বৃথা যায় না, কখনো কখনো তা অক্ষরে অক্ষরে বাস্তব হয়ে যায়। তাহলে কি ওর কপালে ওই সর্বনাশ বিচ্ছেদই লেখা আছে? সত্যি কি শুভ্রকে ডিভোর্স দিয়ে চিরতরে পর করে দেবে? ভাবতেই হৃদির বুকটা পাথরের মতো ভারী হয়ে এলো। নিঃশ্বাস নিতেও দম বন্ধ করা এক কষ্ট হচ্ছে ওর। হৃদির এই গভীর ভাবনার মাঝে হঠাৎ কেউ ওর চোখের সামনে সজোরে তুড়ি বাজালো। হৃদি চমকে উঠে তাকে দেখে শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা কিছুটা অবাক হয়ে বলল, কি রে, কোন রাজ্যে হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি তোকে, কোনো সাড়া নেই কেন? হৃদি যতটা সম্ভব নিজের কম্পিত কণ্ঠস্বর আর অস্ত্রতা লুকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ও তুই, সরি, খেয়াল করিনি। বলেই হৃদি ছাদের দিকে চোখ দিল। দেখলো শুভ্র ঠিক এই দিক দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে। শুভ্র সারা শরীর ঘামে চপচপ করছে, চোখগুলো লালচে আর ফোলা ফোলা। ঘামে ভেজা অবাধ্য চুলের গোছাগুলো কপালের উপর লেপ্টে আছে। ওর শরীর থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। শুভ্রকে দেখেই শুভ্রা হাসি মুখে বলে উঠল, ভাইয়া, শুভ সকাল। তুমি তো একদম ভিজে গেছো। শুভ্র একদম হৃদির পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে শীতল আর কর্কশ গলায় উত্তর দিল, ব্যায়াম করলে শরীর ঘামবেই, জানিস না ইডিয়েট। শুভ্র নামার সময় একবারের জন্য হৃদির দিকে চোখ তুলল না। ওর গায়ের তপ্ত ঘামের তীব্র ঘ্রাণ হৃদির নাকে আছড়ে পড়ল।
শুভ্রের ওই পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়কাল অপেক্ষায় হৃদির বুকের ক্ষতটাকে যেন আরো গভীর করে দিল। ওর মনের ভেতর তখন একটাই প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। ওই স্বপ্নের রেশ আর শুভ্রের এই পাথরের মতো শীতল এড়িয়ে চলা ওকে যেন ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। সকালবেলা খাবারের টেবিলে এক ঘুমট নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই যার যার মতো চুপচাপ খাবার খাচ্ছে। শুভ্রের মাঝে কোনো ভাবান্তর নেই। ও অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের খাবার খেয়ে যাচ্ছে। কিন্তু হৃদির অবস্থা একদমই ভিন্ন। ওর গলা দিয়ে এক দোলা খাবারও নামছে না। ও বারবার আর চোখে শুভ্রর দিকে তাকাচ্ছে। একটু মায়া কিংবা সামান্য একটু দৃষ্টি বিনিময় চাইছে ও, কিন্তু শুভ্র পাথরের মতো অটল। ও একবারের জন্য হৃদির দিকে চোখ তুলছে না, যেন হৃদি সেখানে উপস্থিতি নেই। শুভ্রের এই নির্লিপ্ত আর অচেনা রূপ হৃদি কিছুতেই মানতে পারছে না। ও ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ খাওয়ার মাঝে শুভ্র প্লেট থেকে মাথা না তুলেই সোহান চৌধুরীর উদ্দেশ্যে বলল, আব্বু, কিছু কথা ছিল। সোহান চৌধুরী খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন। হ্যাঁ বল, কি বলবি? শুভ্র খুব নিস্পৃহভাবে জানালো, অফিসের একটা ডিলের জন্য আমাকে কাল 6টার ফ্লাইটে বাইরে যেতে হবে। কথাটা শোনা মাত্রই হৃদির হাত প্লেটের উপর থেমে গেল। বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। মনে হলো কোনো এক ভয়াবহ খবর কেউ ওর কানে ঢেলে দিয়ে গেল। সোহান চৌধুরী কিছুক্ষণ ভেবে নিয়ে জিজ্ঞেস করলেন। লোকেশন কোথায়? শুভ্র নির্লিপ্ত মুখে জবাব দিল। কুয়েত। সোহান চৌধুরী আবার প্রশ্ন করলেন। কতদিনের জন্য? শুভ্র এবারও কোনো আবেগ ছাড়াই বলল। সেটা বলতে পারবো না, তবে আমার ফিরতে দেরি হবে। সোহান চৌধুরী খাওয়া থামিয়ে কিছুটা অবাক হয়ে বললেন। ফিরতে দেরি হবে মানে কি বলতে চাইছিস তুই? শুভ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর চেহারায় এক ধরনের ক্লান্ত নির্লিপ্ততা। ও খুব নিচু কিন্তু দৃঢ় গলায় বলল। আমি কিছুদিন একা থাকতে চাই। বলেই শুভ্র বাকি অর্ধেক খাবার পাতে ফেলে রেখে হাত ধুয়ে টেবিল থেকে উঠে চলে গেল। মুহূর্তের মধ্যে ডাইনিং টেবিলটা এক থমথমে নিস্তব্ধতায় ডুবে গেল। হৃদির মনে হচ্ছে শুভ্র তাকে ছেড়ে চলে যাচ্ছে আর কখনো ফিরবে না। শুভ্র যে তার উপর অভিমান আর রাগ করেই দেশের বাইরে গিয়ে একা থাকতে চাইছে, এটা এখন ওর কাছে একদম স্পষ্ট। শুভ্রের এই অসহ্য আচরণ হৃদি আর নিতে পারছে না। ওর বুকের ভেতরটা যেন কেউ জ্যান্ত ছিঁড়ে ফেলেছে। বিমর্ষ কষ্টে ওর দম বন্ধ হয়ে আসছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। সবার সামনে এই কান্নার বেগ আটকে রাখাটা হৃদির কাছে এখন জীবনের সবচেয়ে বড় লড়াই বলে মনে হচ্ছে। ও নিচু হয়ে প্লেটের দিকে তাকিয়ে রইল, যাতে কেউ ওর চোখের টলমল জলটুকু দেখতে না পায়। প্রতিটি সেকেন্ড যেন ওর কাছে এক একটা যুগের মতো দীর্ঘ মনে হতে লাগলো। দেখতে দেখতে দিনটা যেন এক অদ্ভুত বিষণ্ণতায় গড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই তুর্য আর রিফাত চলে গেল। শুভ্র ওদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়েছে। ঘরের আবহাওয়া এখন কোমট ভারী। শুভ্র এক মনে আলমারি থেকে কাপড় চোপড় বের করে ট্রাভেল ব্যাগে গুছিয়ে রাখতে লাগলো। ওর প্রতিটি নড়াচড়া যান্ত্রিক। চোখের দৃষ্টিতে এক ধরনের হাড় হিম করা শূন্যতা। সহসা ঈশান রুমে ঢুকলো। শুভ্রের দিকে তাকে গম্ভীর গলায় বলল। বস, সব রেডি। এইমাত্র ম্যানেজারের সাথে কথা হলো, কোনো সমস্যা হবে না। শুভ্র একটা শার্ট ভাঁজ করতে করতে নির্বিকারভাবে জবাব দিল। গুড। ঈশান কয়েক মুহূর্ত শুভ্রের শান্ত কিন্তু বিধ্বসী চেহারার দিকে তাকিয়ে রইল। সাহস সঞ্চার করে মিনমিন গলায় জিজ্ঞেস করল। বস, আপনার কি ফিরতে খুব দেরি হবে? শুভ্র হাত থামালো। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করতে করতেই শীতল গলায় বলল। মন যেদিন বলবে চলে আয়, সেদিনই ফিরবো, তার আগে না। ঈশান বুঝতে পারছে ভেতরে ভেতরে কোনো প্রলয় চলছে। ও দীর্ঘশ্বাস ছেড়ে খুব নিচু স্বরে শুধালো। বস, হৃদির সাথে কি আপনার কিছু হয়েছে? মেয়েটা একদম চুপসে আছে। হৃদির নামটা কানে যেতেই শুভ্রের চোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুঠোয় থাকা কাপড়টা সজোরে পেঁচিয়ে ধরল ও। চোখের কোণে চিকচিক করে উঠল এক চিলতে ক্রোধ আর চরম অবজ্ঞা। দাঁতে দাঁত পিষে গম্ভীর স্বরে উত্তর দিল। আমি এই বিষয়ে একটা শব্দ বলতে চাইছি না ঈশান। গেট আউট।
ঠিক সেই মুহূর্তেই ধীর পায়ে রুমে ঢুকলো হৃদি। দরজার আড়ালে দাঁড়িয়ে শুভ্র আর ঈশানের প্রতিটি শব্দ সে স্পষ্ট শুনেছে। সারাটা দিন এক ভয়াবহ যন্ত্রণায় কেটেছে ওর। ঠিক এখন আর নিজেকে সামলাতে পারল না। হৃদিকে বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ও মৃদুস্বরে শুধালো, আরে রিদি, কিছু বলবে? হৃদি কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে খুব ধীরে হ্যাঁ সূচক সায় দিল। ঈশান বিচক্ষণ ছেলে, ও পরিস্থিতি আঁচ করতে পেরে শুভ্রের দিকে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। ঈশান ঘর থেকে বেরিয়ে যেতেই এক অসহ্য নিস্তব্ধতায় রুমটাকে গ্রাস করে নিল। শুভ্রের মধ্যে কোনো ভাবান্তর নেই। ও যেন হৃদির অস্তিত্বই টের পাচ্ছে না। ও আগের মতোই যান্ত্রিক হাতে কাপড়গুলো ব্যাগে ভরতে থাকলো। হৃদি কয়েক পা এগিয়ে এলো শুভ্রের দিকে। ওর বুকের ভেতরটা আজ এক উত্তাল সমুদ্রের মতো উথাল। হাত পা থরথর করে কাঁপছে। সে অস্পষ্ট সুরে কাঁপা গলায় প্রশ্ন করল, আপনি কি সত্যিই চলে যাবেন শুভ্র ভাই? শুভ্রের হাত দুটো মুহূর্তের জন্য থমকে গেল। একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। ও ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। শুভ্রের সেই চোখের দৃষ্টি আজ অদ্ভুত রকমের শীতল, যেন কোনো এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে সামনে। ও হৃদির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত রুক্ষ আর নির্দয় গলায় বলল, কিছু বলার থাকলে সরাসরি বল, আর না হলে এখন এখান থেকে যা। এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুড বা সময় কোনোটি আমার নেই। শুভ্রের এই বিষাক্ত কথাগুলো শুনে হৃদির মনে হলো কেউ ওর গলার কাছে সজোরে চেপে ধরেছে। কথা বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে ও। শুভ্র আবার কাজে মন দিল, যেন হৃদি একটা জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। হৃদির চোখের বাঁধ ভেঙে অশ্রুর নোনা জলের ধারা হয়ে গাল বেয়ে নামছে। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল, এমন কেন করছেন শুভ্র ভাই? কেন আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলছেন? শুভ্রের হাতের কাপড়টা সজোরে ব্যাগের ভিতর গুছিয়ে নিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে হৃদির দিকে না তাকিয়ে খুব নিস্পৃহভাবে বলল, জানি না, এভাবে তোকে ইগনোর করতে আমার ভালো লাগছে। এখন যাবি তুই এখান থেকে? হৃদি এবার ঝড়ের বেগে শুভ্রের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার দু চোখ তখন অভিমান আর যন্ত্রণার আগুন। সে চিৎকার করে উঠে বলল, কি করেছি আমি? কাল আপনাকে একটা থাপ্পড় মেরেছিলাম, এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল? এই সামান্য কারণে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? বলে হৃদি শুভ্রের একটা শক্ত হাত নিজের দু হাতে জড়িয়ে ধরল। সে শুভ্রের হাতটা টেনে নিজের গালে ছোয়ালো। করুণ স্বরে মিনতি করে বলল, ঠিক আছে, আপনি আমাকে থাপ্পড় মারেন, একটা না, আপনার যতটা খুশি ততটা থাপ্পড় মারেন। যত রাগ আছে সব আমার উপরে মিটিয়ে নিন, কিন্তু প্লিজ এইভাবে আমাকে এড়িয়ে চলবেন না। আই জাস্ট ক্যান বিয়ার দিস পেইন শুভ্র ভাই। আমি আমি সহ্য করতে পারছি না। শুভ্রের শরীরের প্রতিটি শিরা উপশিরা রাগে রিরি করে উঠল। চোরের মায়ের বড় গলা। মুহূর্তের মধ্যে সে হৃদিকে হ্যাসকা টানে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরল। শুভ্রের হাতের আঙ্গুলগুলো হৃদির বাহুতে দেবে বসেছে। সে হৃদির মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে সে হিসিয়ে বলল, থাপ্পড় দিতে বলিস? শোন রীতি, থাপ্পড় যদি দেওয়ার থাকতো তবে ওই মেলাতেই তোকে চর কষাতে পারতাম। আর কি বললি? আমার এড়িয়ে চলা তুই সহ্য করতে পারছিস না কেন রে? খুব কষ্ট হচ্ছে তোর? কতটুকু কষ্ট? আমার তো মনে হয় না তোর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে। বরং তোর তো এখন অনেক খুশি হওয়ার কথা। আই অ্যাম গিভিং ইউ স্পেস হৃদি। আমি তো তোকে আর কারো থেকে দূরে থাকতে বলছি না, কারোর সাথে কথা বলতে নিষেধ করছি না। তোকে একদম তোর মতো স্বাধীন করে ছেড়ে দিয়েছি। খুশি হোসনি তুই? শুভ্রের প্রতিটি শব্দ তপ্ত আগুনের গোলার মতো হৃদির কানে এসে আছড়ে পড়ছে। লজ্জায় আর অভিমানে হৃদির মাথাটা নিচু হয়ে এলো। টপ টপ করে নোনা জল গড়িয়ে মেঝেতে পড়ছে তার। হৃদির চোখের সেই অসহায় পানি দেখে শুভ্রের পাথরের মতো
শক্ত মনটা যেন নিমিষেই খানিকটা নরম হয়ে এলো। সে হৃদির বাহুর উপর থেকে হাত বাঁধন কিছুটা আলগা করে দিল। শুভ্র এবার খুব নিচু কিন্তু ভাঙ্গা গলায় বলল, সবসময় কি তুই এই শক্ত শুভ্রকে দেখিস হৃদি? কখনো কি আমার ভেতরটা বোঝার চেষ্টা করিস না? আই অ্যাম অলসো এ হিউম্যান বিং হৃদি। আমিও রক্তে মাংসে গড়া এক সাধারণ মানুষ। আমার ভেতরেও অনুভূতি আছে, আমার ভেতরেও অভিমান আর রাগ আছে। ইউ হার্ট মি সো ব্যাডলি হৃদি। আই অ্যাম টোটালি ব্রোকেন ইনসাইড। অথচ তুই কিনা বলছিস আমি কেন এমন করছি? শুভ্রের কণ্ঠস্বরে আজ এক বুক হাহাকার মিশে আছে। হৃদি ঝাপসা চোখে শুভ্রের দিকে তাকালো। হৃদি আবারও কিছু বলতে চাইলো, কিন্তু শব্দগুলো তার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। সে কাপা কাপা গলায় শুধু এটুকুই আওড়ালো, বিশ্বাস করুন, আমি কাল ইচ্ছে করে। শুভ্রের তপ্ত নিঃশ্বাস হৃদির কপালে আছড়ে পড়ল। সে হৃদিকে কথা শেষ করতে না দিয়ে কর্কশ গলায় থামিয়ে দিল। শুভ্রের চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। সে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, তোকে যেতে হবে কেন হৃদি? তোর কি নিজের কোনো পার্সোনালিটি নেই? তোর কি ন্যূনতম আত্মবোধ নেই? তুই যদি নিজে থেকে না যেতে চাইতিস তবে এই পৃথিবীর কারো সাধ্য ছিল না তোকে এক কদম নড়ানোর। মন যেখানে সায় দেয় না সেখানে কি জোর করে মন বসানো যায়? যায় না হৃদি। সো স্টপ দিস ড্রামা। হৃদির মাথাটা লজ্জায় আবারও নিচু হয়ে এলো। মেঝের কার্পেটের দিকে তাকিয়ে সে নিজের নখ দিয়ে আঙ্গুল খুঁটতে লাগলো। শুভ্র একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করলো, কিন্তু তার চোয়ালের ঘাড়গুলো এখনো রাগে কাঁপছে। সে হৃদির চিবুকটা হ্যাঁচকা টানে উঁচিয়ে ধরল। হৃদির চোখের মণি বরাবর তীক্ষ্ণ দৃষ্টি হেনে ধীর আর ভারী গলায় বলল, শোন হৃদি, তুই নারী, আর এই সোসাইটিতে নারীদের সবসময় ছেলেদের থেকে নিচু চোখেই দেখা হয়। সামান্য একটু ভুল করলে মেয়েদের চরিত্র নিয়ে 10 গুণ বেশি কাটা ছেঁড়া হয়। আমি একবার না বারবার দেখেছি রাসেল তোর হাত ধরছে। কেন ও তোর শরীরে টাচ করবে? তুই কি একটা শব্দ বলতে পারিস না? কথা বলবে ঠিক আছে, কিন্তু কথায় কথায় কেন গায়ে হাত দেবে? শুভ্রের কথার প্রতিটি অক্ষর হৃদির কানে বিষাক্ত তীরের মতো বিচ্ছে। শুভ্র তার হাতের বাঁধন আরো শক্ত করে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হৃদি, আজ আমাকে বলতে হচ্ছে একটা নারীর যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে তবে তার শরীরে অন্য কারোর টাচ সে মোটেও সহ্য করে না। রিলেশন যাই হোক না কেন, হি হ্যাজ নো রাইট টু টাচ ইউ। কিন্তু তুই কি করেছিস? যতবার ও তোর হাত ধরেছে তুই বিরক্ত হয়েছিস ঠিকই, কিন্তু কোনো হার্ট প্রোটেস্ট করিসনি কেন রে? একটা সপাটে চর কষাতে পারিসনি ওই জানোয়ারটার গালে? থাপ্পড় দিয়ে একটা বার বলতে পারিসনি যে তোর এসব সস্তা ইয়ার্কি একদম ভালো লাগে না? ইউ আর সো উইক হৃদি। অথচ তুই আমাকে থাপ্পড় মারতে ঠিকই হাত চালিয়েছিলি। হাউ আইরনিক। হৃদি ডুকরে কেঁদে উঠল। শুভ্রের এই লজিক্যাল আর তীক্ষ্ণ কথাগুলোর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি তার অবশিষ্ট নেই। তার মনে হলো সে শুভ্রের চোখে এক নিমিষেই অনেক নিচে নেমে গেছে। শুভ্রের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হৃদির অশ্রুসিক্ত মুখটা তার সমস্ত কাঠিন্য টলিয়ে দিচ্ছে মুহূর্তেই। নিজেকে কোনো মতে সংযত করে শুভ্র দু হাতে হৃদির কাঁধ চেপে ধরল। খুব নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, কাঁদছিস কেন নিজেকে দুর্বল মনে করে? শোন হৃদি, আমার চোখে নারী কখনো দুর্বল নয়। আর আমার স্ত্রী হয়ে তুই তো একেবারেই না। নারী যদি হতে হয় তবে তেজস্বী নারীর মতোই হবি। কেউ শরীরে টাচ করলে সেখানে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবি না। চুপ থাকলে মানুষ আরও মাথায় চড়ে বসে, জানিস তো? তুই চুপ ছিলি বলেই রাসেল ওই খানকির পোলা হালা তোর শরীরে টাচ করার সাহস পেয়েছে। যদি তুই একটাবার রুখে দাঁড়াতি তবে শরীরের টাচ তো দূরের কথা, তোর আশেপাশে আসতেও সে লজ্জায় কুঁকড়ে যেত। যদি সে ভালো ফ্যামিলির কোনো ভদ্র ছেলে হতো।
শুভ্র এবার হৃদির উপর থেকে হাতের বাঁধন আলগা করে দিল। সে উল্টো দিকে ঘুরে কয়েক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বরে এখন আক্ষেপ আর তাচ্ছিল্য মেশানো। সে দেওয়ালে এক হাত রেখে শান্ত গলায় বলল, ভাবতেও অবাক লাগে রিদি। আমি জাস্ট বলেছি পরপুরুষের ছোঁয়া পেতে তোর ভালো লাগে, অমনি তুই আমার গালে সপাটে হাত চালিয়ে দিলি। অথচ একটাবার ভাবলি না আমি তোর হাজব্যান্ড, তোর ভালো মন্দের সবটুকু অধিকার আমার আছে। একটা ছেলে বারবার তোর শরীরে টাচ করবে আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? নো রিদি, নো, ইটস জাস্ট ইম্পসিবল। আমার জিনিসে কেউ টাচ করলে আমি স্রেফ খুন করে ফেলবো তাকে। শুভ্র থামল। কোমরে হাত দিয়ে একটা দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস ফেলল সে। হৃদি তখনও অপরাধীর মতো নিচু হয়ে ডুকরে কাঁদছে। ওর ফোপানো শব্দে রুমের বাতাস ভারী হয়ে আসছে। শুভ্র ঘাড় বাঁকিয়ে হৃদির দিকে তাকিয়ে স্লান হাসল। সেই হাসিতে এক অদ্ভুত বিষাদ মাখা। সে ফের বলল, আর কারো কথা জানি না রিদি, বাট আমি না খুব হিংসুটে একটা ছেলে, সহ্য করতে পারি না, জ্বলে যায় আমার সব। বুকটা একদম আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে যখন দেখি অন্য কেউ তোকে স্পর্শ করছে। তবে সেই জ্বালা পোড়া শুধু আগুন হয়ে থাকে না, কোথাও যেন আষাঢ় শ্রাবণের মেঘের মতো বন্যা হয়ে সব কিছু ডুবিয়ে দিয়ে যায়। আর সেই ডুবন্ত জিনিস চিরতরে হারানোর যন্ত্রণার মতো তীব্র এক ব্যথা অনুভূত হয় হৃৎপিণ্ডে। হৃদি যেন নতুন এক মোড়ের ঘোরে তলিয়ে গেল। সে নতুন করে এই পুরুষটির প্রেমে পড়ল। প্রতিটি শব্দ, প্রতিটি যুক্তি যেন একজন নিপুণ শিক্ষক তার ছাত্রীকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক তেমন প্রগাঢ় মমতা আর কঠোর শাসন মিশে আছে সেখানে। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভেতর জমানো সবটুকু হাহাকার নিয়ে সে দৌড়ে গিয়ে শুভ্রের পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে বলল, আমার ভুল হয়ে গেছে শুভ্র ভাই, আমি সব বুঝতে পেরেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আই এম রিয়েলি সরি। শুভ্রের ভেতরের কাঠিন্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। হৃদির এই আকুলতা তার হৃৎপিণ্ড নিংড়ে দিচ্ছে। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এই মুহূর্তে নমনীয়তা দেখালে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কাল তাকে যেতেই হবে। আর হৃদির এই অবস্থা দেখলে সে একদম নড়তে পারবে না। তাকে কঠোর হতেই হবে। নিজের পা হৃদির হাতের শক্ত বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে সে দাঁতের দাঁত পিষে রুক্ষ গলায় বলল, পা ছাড় রিদি, ভালো লাগছে না আমার, যা এখান থেকে। হৃদি বাঁধন আরো শক্ত করলো। শুভ্রের পায়ের উপর মাথা ঠেকিয়ে সে ধরা গলায় বলল, ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ করছেন। আপনি এভাবে চলে যেতে পারেন না শুভ্র ভাই। আই উইল ডাই। শুভ্রের কপাল কুঁচকে এলো। সে ঘাড় ম্যাসাজ করে নিজের চরম অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। চোয়াল শক্ত করে আগের চেয়েও কয়েক গুণ বেশি কর্কশ্বরে সে বলে উঠল, দিদি, আমার কিন্তু এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে। পা ছাড় বলছি, ডোন্ট মেক এ সিন। হৃদি এবার একদম অবুঝ বাচ্চার মতো শুভ্রের পা আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কান্নার তোরে তার হেসকে উঠছে। সে জেদি স্বরে বলে উঠল, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি করবেন আপনি? মারবেন? মারেন আমাকে, আমি আপনার হাতের মার খেতেও রাজি আছি, কিন্তু প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শুভ্র অন্যদিকে তাকিয়ে নিজে নিচের ঠোঁট কামড়ে ধরল। তার বুকের ভেতরটা এক প্রচণ্ড দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে অনেক কষ্টে নিজের অবাধ্য অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করল। কয়েক মুহূর্ত পর তার গলার সুর একদম শান্ত হয়ে এলো। সে ঘাড় নিচু করে হৃদির দিকে তাকালো। তার চোখে এখন এক অদ্ভুত মাদকতা আর নেশাতুল চাহনি। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সুইটহার্ট, আমাকে একটু জড়িয়ে ধরবা? শুভ্রের মুখে হঠাৎ এমন আদরে সুইটহার্ট সম্বোধন শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। তার কান্নার বেগ থমকে গেল মুহূর্তেই। সে বড় বড় চোখ করে অবিশ্বাস্য দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্র পুনরায় একই ভঙ্গিতে নেশালো গলায় বলল, ধরো না সোনা, খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। হৃদি পুরোপুরি হতভম্ব হয়ে গেছে। তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে তোতলাতে তোতলাতে বলল,
কি কি বলছেন এসব আপনি? শুভ্র মৃদু মাথা নাড়ল। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তপ্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে হৃদির কপালে জমে থাকা ঘামটুকু মুছে নিয়ে মোহময় স্বরে বলল, জানস, একটু ধরো না শোনা, জাস্ট একবার ধরো। শুভ্রের এই হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে হৃদির সারা শরীর অপার্থিক এক শিহরণে কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। শুভ্র তখন দু হাত দুদিকে প্রসারিত করে এক মায়াবী আমন্ত্রণ সাজিয়ে রেখেছে। হৃদি আর কিছু না ভেবে পৃথিবীর সমস্ত সুখ ওই দু বাহুর মাঝে খুঁজে পাওয়ার আশায় শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। সে অনুভব করলো শুভ্রের তপ্ত নিঃশ্বাস তার কপালে আছড়ে পড়ছে। শুভ্র অতি সন্তর্পণে হৃদির কপালে একটা গভীর চুমু খেল। সেই স্পর্শে এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ালো। কিন্তু সেই সুখের মুহূর্ত স্থায়ী হলো না এক পলকের জন্য। মুহূর্তের মধ্যে শুভ্রের অবয়ব বদলে গেল। তার চোখের সেই মায়া নিমিষেই বিষাক্ত হাড় হিম করা অন্ধকারের রূপ নিল। শুভ্র দাঁতে দাঁত চেপে চরম আক্রোশে হৃদিকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হৃদি পাথর হয়ে গেল। কিছু বুঝে ওঠার বা আর্তনাদ করার সময়টুকু সে পেল না। শুভ্রের দেহের কঠিন পেশিগুলো তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। সে দ্রুত পায়ে হেঁটে হৃদিকে রুমের বাহিরে নিয়ে এলো এবং দরজার সামনে সজোরে দাঁড় করিয়ে দিল। হৃদি স্নায়ুর মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক তখনও শুভ্রের সেই চুমুর ঘুরে আচ্ছন্ন। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র চরম নির্দয়ভাবে দরজাটা হৃদির মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। বন্ধ দরজার সেই কর্কশ শব্দে হৃদির হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। করিডোরের নিস্তব্ধতায় সেই শব্দ এক বিভীষিকাময় প্রতিধ্বনিত হলো। হৃদি অবিশ্বাসের দৃষ্টিতে বন্ধ কাঠের কপাটের দিকে তাকিয়ে রইল। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে তখনও অনেকটা বাকি। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। শুভ্র আর ঈশান ফজরের আজানের আগেই সব প্রস্তুতি শেষ করে নিল। বাড়ির সবার সাথে সংক্ষেপে বিদায় পর্ব সেরে তারা বেরিয়ে পড়ল সদর দরজার দিকে। হাতে একদম সময় নেই। 6টায় ফ্লাইট। তার অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। গেট দিয়ে বের হওয়ার সময় শুভ্রের পা দুটো মুহূর্তের জন্য থমকে গেল। তার সেই অশান্ত চোখ দুটো অবচেতনই কাউকে খুঁজছিল। কিন্তু আশেপাশে কেমন শূন্যতা আর জমাট বাঁধা কুয়াশা। শুভ্রের অস্থিরতা ঈশানের চোখ এড়ালো না। সে খুব নিচু স্বরে শুধালো, রিদিকে খুঁজছেন? শুভ্র কোনো উত্তর দিল না। তার চল শক্ত হয়ে এলো। নিজের দুর্বলতাকে এক ঝটকায় ঝেড়ে ফেলে সে গুমোট গলায় কেবল বলল, চলো। গাড়ি স্টার্ট দিল ঈশান। নির্জন গ্রামের মেঠো পথ ধরে গাড়িটি দ্রুত গতিতে এগোতে লাগলো। দুপাশে গাছের সারিগুলো অন্ধকারের বুক চিরে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হেডলাইটের আলোয় শুভ্রের চোখ আটকে গেল রাস্তার ঠিক মাঝখানে। একটু দূরেই আবছা অন্ধকারে একটি মানব মূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছে। শুভ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই শুভ্র চিৎকার করে উঠল, ব্রেক মারো। গাড়ির টায়ার ঘষতে বিকট শব্দ করে হৃদির ঠিক হাতখানেক সামনে এসে থেমে গেল। সেই মাঝরাতে নির্জন রাস্তায় হৃদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান যেন ভূত দেখার মতো চমকে উঠল। শুভ্র তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা আর বিষাক্ত রাগ। সে হৃদির বাহু শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, এখানে কি করছিস তুই এত রাতে? হৃদি এক চুলো নড়ল না। তার দৃষ্টি তখন হাড় হিম করা স্থির। সে খুব শান্ত কিন্তু জেদি গলায় উত্তর দিল, আপনাকে যেতে দিব না, তাই দাঁড়িয়ে আছি। শুভ্রের রাগে শরীর কাঁপছে। সে হৃদিকে এক পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রুক্ষ গলায় বলল, ফালতু কথা একদম বলবি না রিদি, যা এখনই বাড়ি যা। হৃদি এক পাও নড়ল না। সে শুভ্রের চোখের দিকে সরাসরি তাকে অটল স্বরে বলল, যাব না। আমি যাওয়ার জন্য আসিনি শুভ্র ভাই। আমি খুব ভালো করে জানি আপনি একবার গেলে সহজে আর ফিরে আসবেন না। তাই আমি আপনাকে আজ কোনোভাবেই যেতে দিব না। যেদিন আমাকে সাথে নিয়ে যেতে পারবেন সেদিনই আপনি এই শহর ছাড়বেন। তার আগে এক কদমও এগোতে দিব না আপনাকে। ঈশান গাড়ি থেকে নেমে এলো। কুয়াশাচ্ছন্ন অন্ধকারে আবছা আলোয় হৃদির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে বিস্ময় আর আতঙ্ক মেশানো গলায় বলল,
রিদি, তুমি এই রাতে এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়েছিলে? ভয় করছিল না তোমার? হৃদি কোনো দিকে তাকালো না। তার স্থির দৃষ্টি তখন শুভ্রের চোখের উপর নিবদ্ধ। সে খুব ছোট করে নিষ্প্রহ গলায় জবাব দিল। একটুও না। ঈশান অবিশ্বাসের সুরে পুনরায় শুধালো। কিন্তু তুমি বের হলে কিভাবে? তোমাকে তো আমার বাড়িতেই দেখলাম না। হৃদি শীতল গলায় বলল। পেছনের বাগানের ছোট দরজা দিয়ে বেরিয়ে এসেছি। শুভ্রের ধৈর্যের শেষ সীমাটুকু যেন পার হয়ে যাচ্ছে। ফ্লাইটের সময় এগিয়ে আসছে, আর হৃদি এখানে নিজের জীবন বাজি রেখে তামাশা করছে। সে দাঁতে দাঁত চেপে চরম রুক্ষ স্বরে বলল।